আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা, আপনারা শুনছেন ভূত এফএম। এখানে আমরা তুলে ধরি অন্ধকারের অজানা সব গল্প, যেগুলো শোনার পর হয়তো আপনার বুকের ভেতর ঠান্ডা কাঁপুনি ছড়িয়ে যাবে। চারপাশের নীরবতা, একাকিত্ব আর অদৃশ্য ছায়ার ভেতর দিয়ে আমরা পৌঁছে যাই এমন এক জগতে যেখানে আলো নেই, আছে শুধু ভয় আর রহস্যের শীতল শ্বাস। তাহলে প্রস্তুত হন, কারণ এখন শুরু হতে যাচ্ছে আপনার দুঃস্বপ্নের নতুন অধ্যায়। আর মনে রাখবেন, ভূত এফএম শুধু গল্প নয়, এটা আপনার আতঙ্কের ডায়েরি। যদি ভয় পেতেও ভালো লাগে, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ সামনে যা আসছে তা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি। এই ভিক্টরের কাছ থেকে শোনা ঘটনাটি একটি মৌলিক ঘটনা, এটি এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এটা এই ভিক্টরের যেই এলাকা সেখানেই ঘটেছিল। এটা নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে, আর জায়গাটার নাম হচ্ছে ওডুগবলু। তো ছিমছাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সুন্দর একটি জায়গা। কৃষিকাজ আর ছোটোখাটো ব্যবসায়ের সাথেই যুক্ত রয়েছে সেখানকার ম্যাক্সিমাম লোক। আর ওখানকার লোকজন ম্যাক্সিমামই সবাই খ্রিশ্চান ধর্মাবলম্বী হলেও তারা কালো জাদুর বিভিন্ন বিষয়গুলো বিশ্বাস করে। সেখানে অনেক ধরনের কুসংস্কারও প্রচলিত আছে। গ্রামের বাজার ছিল তাদের কেনাকাটা ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্রবিন্দু। সবাই সপ্তাহ জুড়ে অপেক্ষা করত শনিবার সন্ধ্যার জন্য। শনিবার সন্ধ্যা নাকি ওই এলাকায় বেচা কেনার জন্য সেরা সময়। রবিবার কিন্তু খ্রিশ্চান ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র দিন। এই যে ভিক্টর, তার বন্ধুর নাম হচ্ছে নাওমি। সে ওই বাজারেই, অর্থাৎ ওই ওডুগবলু বাজারেই একটি মুদির দোকান চালাতো। আর ঘটনাটি এই নাওমির সাথেই ঘটেছিল। ঘটনাটি যখন ঘটেছিল তখন সময়কাল এখন থেকে 7-8 বছর আগে, অর্থাৎ 2017-18 সাল এরকম আর কি, এরকম কাছাকাছি সময়। নির্দিষ্ট করে সালটা বলতে পারিনি, তবে এরকম সময় হবে আর কি। তো এই যে নাওমি, এই নাওমির দোকানটি মোটামুটি তার বাড়ি থেকে দূরেই ছিল, অর্থাৎ বাজার থেকে তার বাড়িটা বেশ দূরে। মোটর সাইকেলে করে দোকানে আসা যাওয়া করত। নাইজেরিয়াতে রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে, তাই শনিবার রাত্রে বেশি বিক্রি হয়। আর রবিবার তো ওখানকার যারা রয়েছেন খ্রিশ্চান ধর্মাবলম্বী তাদের জন্য পবিত্র দিন। শুধু তাই না, রবিবার তো ম্যাক্সিমাম ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ছুটির দিন থাকে। অর্থাৎ যেখানে খ্রিস্ট ধর্মের লোকজন বেশি সেখানে কিন্তু রবিবার সাপ্তাহিক ছুটি। ওই ওডুগবলু এলাকার লোকজন বিশ্বাস করে যে রবিবার দিন নাকি পবিত্র আত্মা ফেরত আসে আর তাদের আশীর্বাদ করে। রবিবার সকালে তারা চার্চ অর্থাৎ গির্জায় যায়। তারা তাদের ধর্মীয় যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সেগুলো তারা করে। শনিবার রাত্রে বেশি বিক্রি হয়, যাতে রবিবারে সবাই ভালো ভালো খেতে পারে। ঘটনার দিন তো শনিবার, নাওমির দোকানে বেশ ভিড়ই ছিল। তো ভিক্টর বলে যে ওর দোকানে ওই সময় এত মানুষ এসেছিল কেনাকাটা করার জন্য, একজনের অর্ডার দিতে দিতে আরেকজন এসে চাচ্ছিল। দম ফেলারই আসলে ফুরসত পাচ্ছিল না। সবাই যে যার মতো পছন্দের জিনিসগুলো কিনে নিয়ে যাচ্ছিল। ঘণ্টাখানেক এরকম চলে। অনেক সময় দেখা যাচ্ছে যে ঈদের আগে মুদিখানার দোকান, বা ঠিক রোজার একদিন আগে মুদিখানার দোকানগুলোতে আমরা বাংলাদেশে এরকম ভিড় দেখতে পাই। এমনি সময় কম ভিড় থাকে, কিন্তু নির্দিষ্ট সময়গুলোতে বেশি ভিড় থাকে। ওরকমই অবস্থা তারও হয়েছিল। আর প্রতি শনিবার সন্ধ্যায় ঘণ্টাখানেক এরকম অবস্থা থাকেই। এটা তো তাদের জন্য নতুন কিছু না। বাজারের কাজকর্ম শেষ করে মানুষজন যখন কমে গেল আর যখন কাস্টমার ছিল না, তখন এই নাওমি সে চিন্তা করলো তার বাড়ির জন্য তো বাজারঘাট করার দরকার। দোকানের মালপত্র বিক্রি করতে করতে তো বেশ দেরি হয়ে গেল। দোকানদাররা এখন বাজার করবে কখন? তাদেরও তো বাজারঘাট করতে হবে, তাদেরও তো পরিবার আছে। ম্যাক্সিমাম লোকজন তো বাজারঘাট করে বাড়িতে চলে গেছে। বাজারঘাটে এখন তেমন কিছু পাওয়াও যাবে না।
কি আর করা, দোকান বন্ধ করে সে এখন বাড়ির জন্য বাজারঘাট করা শুরু করলো। পরের দিন মাংস খাওয়ার ইচ্ছা করলো। সে চিন্তা করলো দুটো কালো মুরগি কিনে নিয়ে যাই। এখানে বলে রাখা ভালো যে আফ্রিকাতে বা ভারতেও কিন্তু এই কালো মুরগি রয়েছে। বাংলাদেশেও কিন্তু এটা কেউ কেউ খামার দিয়েছেন, বেশ দামি। এই মুরগিগুলোকে আমরা কাদাকনাথ মুরগি বলি। এর ডিমটাও আসলে কালো হয়, মনে হয় কালো, আসলে কালো না, পুরোপুরি কালো না। কিন্তু এই মুরগির মাথার ঝুঁটি, পায়ের রং, এমনকি চোখের মণিও পর্যন্ত কালো। এই ধরনের মুরগিগুলো সাধারণত ব্ল্যাক ম্যাজিকের উপাদান হিসাবে ব্যবহৃত হয়। এই মুরগিগুলো নাকি খেতে খুবই সুস্বাদু। এর মাংসগুলো কিছুটা কালো। অনেকে বিশ্বাস করে এই মুরগিগুলোর মধ্যে কোনো একটা অলৌকিক ব্যাপার স্যাপার রয়েছে। এগুলো মানুষের বিশ্বাস আর কি। তো যাই হোক, অনেকে কিন্তু এই মুরগিগুলো বেশি দাম দিয়ে কেনে খাবার জন্য, কেউ কেউ আবার কালো জাদু করার জন্যও কেনে। তো নাওমি কিনেছিল খাবার জন্য। আরও কিছু বাজারঘাট করে সে তখন বাজারের যেই ব্যাগ আর এই মুরগি তার মোটরসাইকেলের পেছনে যে ক্যারিয়ারটা রয়েছে এখানে বেঁধে দিল। এরপর সে মোটরসাইকেল স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা দিল। রাত তখন আনুমানিক 11টা সাড়ে 11টার মতো বাজে। তো 11টা সাড়ে 11টা আহামরি ওই রকম রাত না সেখানেও, কারণ সময়টা তো এখন থেকে বহু আগের ঘটনা না। সেখানেও যথেষ্ট চারদিকে আলোকোজ্জ্বল ছিল। কিন্তু ওই দিন একটা ব্যাপার হয়েছিল, সেটা হচ্ছে যে সন্ধ্যার পর থেকে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়েছিল। আর বৃষ্টি হলে পথঘাটে বিভিন্ন জায়গাতে কাদা জমে যায়, পানি জমে যায়। আর ওই এলাকার বেশ কিছু রাস্তাঘাট, অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশে এরকম কিছু রাস্তাঘাট থাকে না, জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে, বৃষ্টি হলেই চলাচল অযোগ্য হয়ে যায়। তো ওই এলাকার কিছু রাস্তাঘাটও এরকম ছিল। আর নাওমির বাড়িতে যাবার যে রাস্তাটা, সেই রাস্তাটা ছিল এইরকম। তো নাওমি চিন্তা করলো যে এই রাস্তা দিয়ে যাব, যেতে তো খুবই অসুবিধা হবে। উঁচু নিচু জায়গা, বিশেষ করে খানাখন্দকে ভরা। মাঝখানে যদি এই ঝাঁকিতে মোটরসাইকেল স্টার্ট বন্ধ হয়ে যায়, এমনিতে তার মোটরসাইকেলের ইঞ্জিনে কিছুটা সমস্যা ছিল, তখন তো এই মোটরসাইকেল ঠেলতে ঠেলতে নিতে হবে, তখন তো আর এক বিপদ হবে। এই জন্য সে একটা সিদ্ধান্ত নিল, সে কবরস্থানের পাশ দিয়ে যে রাস্তা রয়েছে সেদিক দিয়ে যাবে। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে ওইখানে খ্রিস্ট ধর্মাবলম্বী যে ব্যক্তিদের কবরস্থানটা ছিল, এই কবরস্থানটা ছিল খুবই নির্জন। দিনের বেলাতেই ওই দিক দিয়ে লোকজন কম চলাচল করত। পাশ দিয়ে একটা পাকা রাস্তা থাকলেও লোকজন কম চলাচল করত। আর এই পাকা রাস্তাটা, এইটা যেহেতু মানুষজন খুব একটা ব্যবহার করতো না, আর একটা ব্যাপার ছিল যে পাশে বড় বড় গাছ ছিল। এই গাছের শেকড়গুলো মাটি ফুঁড়ে ওই রাস্তার ভেতর দিয়ে বেরিয়ে আসতো, যার কারণে এই রাস্তায় গাড়ি নিয়ে চলাচল করাটা খুব কষ্ট হয়ে যেত। মানুষ পায়ে হেঁটে পাড়ি দিলে সেটা ভিন্ন কথা, কিন্তু গাড়ি নিয়ে চলাচল করতে খুব অসুবিধা হতো এই গাছের শেকড় রাস্তা ফুঁড়ে বের হয়ে আসার কারণে। যেহেতু বারবার সরকার থেকে এই রাস্তা মেরামত করা হয়েছে, কিন্তু এই গাছের শেকড়ের সমস্যার কারণে একটা পর্যায়ে সরকার এই রাস্তা মেরামত করা বন্ধ করে দেয়। কারণ মানুষজন তো খুব একটা চলাচল করে না, কি দরকার বারবার টাকা পয়সা খরচ করে এই রাস্তাটা মেরামত করা। মানুষজন যদি বেশি বেশি চলাচল করতো তাহলে একটা ভিন্ন বিষয় ছিল। তারপর তো এমনি শেকড়ের এই সমস্যা আছেই। এই সমস্ত কারণে এই রাস্তাটা সরকার আর মেরামত করার কোনো চিন্তা করে না। করেছে, অনেকবার করেছে, কিন্তু পরবর্তীতে চিন্তাভাবনা বাদ দিয়েছে। যেহেতু বৃষ্টির কারণে নাওমির বাড়ি যাবার রাস্তাটা খারাপ হয়ে গিয়েছিল, তো নাওমি চিন্তা করলো এই রাস্তা দিয়ে যাই। এই রাস্তাও ওই শেকড়ের কারণে চলাচল করতে অসুবিধা হলেও অন্তত এই রাস্তাটা উঁচু, এখানে বৃষ্টির পানি জমে না। শেকড়ের কারণে চলতে অসুবিধা হবে, বাট অনায়াসে চলে যেতে পারবে। আর ওই রাস্তাটা একটু শর্টকাট রাস্তাও ছিল, এই কবরস্থানের রাস্তাটা। এই জন্য নাওমি কী করেছে, সে বাইক নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করেছে। ওই সময়ে তার সাথে যাওয়ার মতো তেমন কেউই ছিল না। পরদিন রবিবার হওয়ার কারণে অনেকেই বাজারঘাট করে তাড়াতাড়ি বাড়িতে চলে গেছে। নাওমি তো যাচ্ছে, যখন কবরস্থানের ওই রাস্তায় ঢুকেছে, স্বাভাবিকভাবে কিছুটা পথ সে অতিক্রম করেছে, কবরস্থান অতিক্রমও করে ফেলেছে। কবরস্থান অতিক্রম যখন করেছে, তো পাশে তো বড় বড় গাছ ছিল।
হঠাৎ করে দেখে কোনো একটা গাছের পাশে সাদা পোশাক পরা কেউ একজন দাঁড়িয়ে আছে। নাওমির মোটরসাইকেলের যে হেডলাইটটা, এই হেডলাইটটা তো ছিল সামনের দিকে, তো সামনের আলো ছাড়াও কিন্তু পাশে কিছুটা আলোক ছটা ছড়িয়ে যায়, সেই আলোতে কিন্তু বোঝা যায় রাস্তার পাশে কেউ দাঁড়িয়ে আছে কি নাই। ওই হালকা আলোতে কিন্তু নাওমি বুঝতে পেরেছিল। তো এটা দেখার পর নাওমি কি করেছে, ওই চলন্ত অবস্থাতেই হ্যান্ডেল অর্থাৎ সে যেটা ধরে রেখেছে মোটরসাইকেলের সামনের অংশ, সে কিছুটা বাম দিকে বাঁকা করেছে, কারণ ওই যে শাড়ি পরা অবয়বটা সেটা হাতের বাম পাশে ছিল। যেই না বাম দিকে কিছুটা ঘুরিয়েছে, আলোটা যখনই ওই অবয়বটার গায়ের দিকে পড়েছে, তখন নাওমি দেখে যে কই, এখানে তো কেউ নাই। তখন আবার সাথে সাথে মোটরসাইকেলের যেই ব্রেকটা সেটা মানে সব সামনের দিকে করেছে। যখনই সামনের দিকে করেছে তখন দেখে রাস্তার পাশে একজন দাঁড়িয়ে আছে। সে আবার চলন্ত অবস্থাতেই মোটরসাইকেলের সামনের অংশটা অর্থাৎ হ্যান্ডেলটা বাম পাশে ঘুরিয়েছে। যেই না ঘুরায় দেখে ওখানে কেউ নাই, কিন্তু যখনই সোজা করে তখন দেখে ওইটা আছে। তো এরকম চলন্ত অবস্থাতেই 2-3 বার করেছে। তখন নাওমি বুঝতে পারে যে এদিকে এসে তো বড় বিপদে পড়ে গেছে। এমনিতেই এখানে অনেক ধরনের ভয়ের ঘটনা ঘটে, তারপরও সে এসেছে, এখন তো পড়ে গেছে এক বিপদে। তখন নাওমি কী করলো, বাইবেলের কিছু ভার্স সে বিড়বিড় করে পড়তে পড়তে সে ওই অবয়বটাকে পাশ কাটিয়েই বাইকটা নিয়ে সামনের দিকে চলে গেল। ওই অবয়বটার চেহারার দিকে খুব একটা খেয়াল করে নাই। যখনই পাশ কাটিয়ে কিছুটা পথ এগিয়েছে, হঠাৎ করে নাওমির কাছে মনে হলো কোনো একটা জিনিস তার কোমর পেঁচিয়ে পেঁচিয়ে গলার দিকে উঠে আসছে। শুধু তাই না, ওই সেম জিনিসটা তার হাত পেঁচিয়ে পেঁচিয়ে আস্তে আস্তে মোটরসাইকেলের যে ব্রেক, দুই হাতের দুই পাশে যেটা থাকে আর কি, অর্থাৎ এক হাতে তো ব্রেক থাকে আর এক হাতে ক্লাচ থাকে, তো এই যেই জায়গাগুলো এই পর্যন্ত চলে এসেছে। দেখে জিনিসটা মনে হচ্ছে চুলের মতো মোলায়েম, আর হচ্ছে এটা মনে হচ্ছে চুলের মতো কিছু একটা আঁশ জাতীয় কিছু। এটা যখন দেখেছে তখন তো নাওমি বুঝতে পেরেছে সে একটা বিশাল বিপদে ফাইনালি পড়েই গেছে। ওই অবয়বটাকে পাশ কাটিয়ে চলে আসলেও ওই অবয়বটা তার পিছু নিয়েছে। হঠাৎ করেই নাওমির 2 কাঁধের উপরে খুবই ঠান্ডা হাতের স্পর্শ সে অনুভব করে। নাওমি এবার ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকায়। নাওমি দেখে ভয়ঙ্কর একটা অবয়ব, সাদা কাপড় পরা, তার চেহারা এখন দেখা যাচ্ছে। চোখের জায়গায় কিছুই নেই, কালো 2 গর্ত, তার ভেতর থেকে ধোঁয়া বের হয়ে আসছে, আর দাঁতগুলো এবড়ো থেবড়ো সুচালো, তার ঠোঁটো কাটা, আর মুখটা অনেকটাই ঝলসানো। এইটা দেখার সাথে সাথে নাওমি প্রচণ্ড ভয় পায়। সে এমন ভয় পায় সে বাইকটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। তো যখন এরকম ঘটনা ঘটে তখন একটা মানুষের কি হতে পারে, তার অনুভূতিটা কেমন হতে পারে তা তো খুব সহজেই বোঝা যায়। নাওমি যেই জায়গাটাতে বাইক নিয়ে কাত হয়ে পড়ে গিয়েছিল ওইখানে আবার একটা গাছের গুঁড়ি ছিল। তো ওইখানে পড়ে যাওয়ার পর নাওমি শুধু এতটুকুই অনুভব করেছিল কেউ তার চুল ধরে টানছিল, এরপর তার আর কিছু মনে নাই। তবে একটা বিষয়, সেটা হচ্ছে যে ওই সময় নাকি ওই অবয়বটা বলছিল, পালিয়ে কোথায় যাবি, তোর মুরগি 2টো আমাকে দে। ওখানকার যে ল্যাঙ্গুয়েজ, সে ল্যাঙ্গুয়েজে বলছিল, বাংলা করলে এটাই দাঁড়ায়, পালিয়ে কোথায় যাবি, তোর মুরগি 2টো আমাকে দে। তো যাই হোক, এরপর তো আর তার সেন্স ছিল না। ওদিকে বাড়িতে ফিরতে দেরি হচ্ছে, পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করছে, কয়েকজনকে জিজ্ঞেস করে, বলে যে সে তো বাইক নিয়ে বের হয়ে গেল। তো ওই রাস্তা দিয়ে পরিবারের সদস্যরা আর একটা বাইক নিয়ে কিন্তু আবার বাজার পর্যন্ত গিয়েছে, নাওমিকে পায়নি। এরপর
চিন্তা করলো ও আবার এই পথ দিয়ে আসলো না তো, অর্থাৎ কবরস্থানের পথ দিয়ে আসলো না তো। তখন কয়েকজন মিলে বাইক নিয়ে যখন ওই কবরস্থানের পথ দিয়ে আসছিল, আস্তে আস্তে একটি জায়গায় নাওমির বাইক দেখতে পায়, নাওমিকে পাশে পড়ে থাকতে দেখে। তখন সেখান থেকে তাকে তুলে আনা হয়। এরপর সকালবেলা তার যখন জ্ঞান ফেরে, তার কাছ থেকে সবাই সব ঘটনা শুনতে পায় যে এই ঘটনা ঘটেছে। এরপর স্থানীয় একটি চার্চের পাদ্রির কাছে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ গির্জার পাদ্রির কাছে নিয়ে যাওয়া হয়। তখন ওই পাদ্রি বলে যে তুমি মূলত এই কালো মুরগি নিয়ে আসতেছিলা, এই জন্যই এই ঘটনাটা ঘটেছে। তারপর তো তুমি একটা সেন্সিটিভ জায়গা দিয়ে আসতেছিলা। কালো মুরগিগুলো নাকি অশরীরীদেরকে আকর্ষণ করে। আর ওই পাদ্রি উনি কিছু ওনার ধর্মের নিয়ম অনুযায়ী ঝাড়ফুঁক করেন। দেখা যায় যে এই নাওমির উপর কোনো অশরীরীর কোনো প্রভাব ওই সময় নাই। তখন ওই ফাদার বলেন যে তোমার উপর কোনো অশরীর প্রভাব দেখা যাচ্ছে না, পরীক্ষা নিরীক্ষা করলাম, মূলত ওই মুরগি দুটো নেয়ার জন্যই সে তোমার কাছে এসেছিল, মুরগি দুটো নিয়ে চলে গেছে, তোমাকে বড় ধরনের ক্ষতি করার উদ্দেশ্য তার ছিল না। তো এরপর নাওমির সাথে আর কোনো ভৌতিক ঘটনা না ঘটলেও এই ঘটনার আকস্মিকতা এবং ভয়াবহতা তাকে এমনভাবে গ্রাস করে ফেলেছিল, এটা থেকে স্বাভাবিক হতে তার কয়েক মাস সময় লেগেছিল। ওই রকম আহামরি কোনো অসুস্থ সে হয়নি, ফিজিক্যালি অসুস্থ হয়নি, তবে মানসিকভাবে সে বেশ বিপর্যস্ত ছিল, যেটা কাটিয়ে উঠতে কয়েকটা মাস সময় লাগে। এরপর সব কিছু স্বাভাবিক হয়ে যায়। নাওমি এখন ভালো আছে। তার সাথে পরবর্তীতে আর কোনো ভয়ের ঘটনা ঘটেছে কিনা এই বিষয়ে ভিক্টর খুব একটা বলতে পারে নাই, তবে ওরকম বড় ধরনের কোনো ভয়ের ঘটনা ঘটে নাই। বিশেষ করে এই যে ঘটনাটা ঘটলো, এর স্রোতধারায় যে আরও ঘটনা ঘটবে এইটার সিকুয়েল অনুযায়ী এরকমটা হয়নি আর কি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে মাছ নিয়ে যাওয়ার পথে মেছোরা ধরে, তারপর পিঠা নিয়ে যাওয়ার পথে বিভিন্ন ধরনের অশরীরা এসে এগুলো চায়, এটা যে শুধু আমাদের দেশেই ঘটে তা কিন্তু না। আমরা জানতে পারলাম সে আফ্রিকার দেশ নাইজেরিয়াতেও এই ঘটনা ঘটে। তাহলে বোঝাই যাচ্ছে যে এই ধরনের ঘটনা সারা পৃথিবীব্যাপী হয়ে থাকে। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের হরর নাইট এপিসোডের পর। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা, আপনারা শুনছেন ভূত এফএম। এখানে আমরা তুলে ধরি অন্ধকারের অজানা সব গল্প, যেগুলো শোনার পর হয়তো আপনার বুকের ভেতর ঠান্ডা কাঁপুনি ছড়িয়ে যাবে। চারপাশের নীরবতা, একাকিত্ব আর অদৃশ্য ছায়ার ভেতর দিয়ে আমরা পৌঁছে যাই এমন এক জগতে যেখানে আলো নেই, আছে শুধু ভয় আর রহস্যের শীতল শ্বাস। তাহলে প্রস্তুত হন, কারণ এখন শুরু হতে যাচ্ছে আপনার দুঃস্বপ্নের নতুন অধ্যায়। আর মনে রাখবেন, ভূত এফএম শুধু গল্প নয়, এটা আপনার আতঙ্কের ডায়েরি। যদি ভয় পেতেও ভালো লাগে, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ সামনে যা আসছে তা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি। এবারের ঘটনাটি হৃদয় ভাই যার কাছ থেকে পেয়েছেন তার নাম ইমরান। এই ইমরান ভাই ভারতের কাশ্মীরের বাসিন্দা। হৃদয় ভাই কাতারে যে ক্যাম্পে থাকেন সেই ক্যাম্পেই ইমরান ভাইয়ের সাথে পরিচয় হয়। খুব ব্যক্তিত্ব সম্পন্ন এবং স্বল্পভাষী মানুষ এই ইমরান ভাই। কথা কম বলেন, যা বলেন মেপে বলেন। কথা প্রসঙ্গে একবার হৃদয় ভাই ইমরান ভাইয়ের কাছে জানতে চাইলেন কাশ্মীরের ভৌতিক ঘটনা সম্পর্কে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, নদী, ঝর্ণা, বরফে মোড়া বনভূমি, এত সৌন্দর্যের মাঝেও কি ভৌতিক ঘটনা ঘটে? এই প্রশ্ন করার পর ইমরান ভাই বললেন যে হ্যাঁ, বিচ্ছিন্নভাবে অনেক ঘটনাই ঘটে, কেউ বিশ্বাস করে কেউ করে না। তবে পেহেলগামের একটি ব্যাপার রয়েছে, এটা একটা লোককাহিনী, লেজেন্ড। এটা কেউ বিশ্বাস করে কেউ করে না। যারা সত্যিকারের ভুক্তভোগী মূলত তাদের মাধ্যম দিয়েই এই বিষয়টা ছড়িয়ে গেছে। অনেকেই সেটা দেখেছে, কখনো কারো ক্ষয়ক্ষতি হয়নি, আবার কখনো কখনো হয়েছে। তো
তো সেই বিষয়টাই মূলত ইমরান ভাই হৃদয় ভাইকে বলেন। তো ইমরান ভাই বলেন যে পেহেলগামের একটা রাস্তা রয়েছে, সেই রাস্তায় খুবই ভয়ঙ্কর একটা চুড়েল থাকে, এক ভয়ঙ্কর ডাইনি থাকে। এই ডাইনির সাথে সাক্ষাৎ হলে বড় ধরনের বিপদ হয়। এই ডাইনি কোথা থেকে এলো, কিভাবে হলো, এই বিষয় নিয়ে খুব একটা কিছু না জানা গেলেও অনেকেই এই ডাইনিকে দেখেছে, অনেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। এরকমই একটি ঘটনা ইমরান ভাই জানিয়েছিলেন। তো ইমরান ভাই উনি বেশ কিছু বিষয় বলতে পারেন নাই, যেমন হচ্ছে এক্স্যাক্ট সময়, তারপরে যাদের সাথে ঘটেছিল তাদের নাম, এই কারণে কিছু ছদ্মনাম ব্যবহার করেছেন হৃদয় ভাই। তো চলুন ঘটনা শুরু করি। এই ঘটনাটি খুব বেশি দিন আগের কথা নয়, 5-6 বছর আগের ঘটনা। তো যে দুজন ব্যক্তি, একজনের নাম অনিকেত আর একজনের নাম কৃতিকা, তারা ভারতের চণ্ডীগড় শহরে বসবাস করতেন। তো বহু বছর পূর্ব পরিচিত থাকার পর তারা বিয়ে করেছিলেন, তাদের জীবন সুখে পূর্ণ ছিল। এই যে কৃতিকা, যে মেয়েটা, ছোটবেলা থেকে তার একটা স্বপ্ন ছিল, সে এই অনিকেতের সাথে নিজেদের গাড়ি চালিয়ে কাশ্মীরের পেহেলগামে যাবেন। লং ড্রাইভ, পাহাড়ি রাস্তা, হিমালয়ের কোলে থাকা ছোট ছোট গ্রাম আর নিঃসঙ্গ প্রাকৃতিক নিসর্গ, এ ছিল তার কল্পনার এক রঙিন চিত্র। তো বিয়ের কয়েক মাস পর তারা দুজনেই সিদ্ধান্ত নেন এবার সেই স্বপ্ন পূরণ করতে হবে। 2 দিন ধরে রাস্তা পাড়ি দিয়ে তারা পৌঁছান জম্মুতে। পাহাড়ের গায়ে গড়ে ওঠা এক রেস্টুরেন্টে ওরা ঢুকেছেন ফ্রেশ হতে, খাবার খেতে। তখন সন্ধ্যার আগে, সন্ধ্যা নামছে আর কি, এরকম একটা সময়। তো রেস্টুরেন্টের মালিক তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা এখন কোথায় যাবেন। তখন অনিকেত বলেন যে আমরা পেহেলগামে যাব। তো মালিক বললেন যে এখন পেহেলগামে যাবেন, এখন তো যাওয়াটা উচিত হচ্ছে না, একে তো পাহাড়ি রাস্তা, অনেক সময় হুটহাট করে পাহাড় ধস হয় রাস্তার উপরে, আর কিছু দূরে দূরেই সেনাবাহিনীর চেকপোস্ট। এতগুলো চেকপোস্ট পার হবেন, তারা তো অনেক প্রশ্ন করবে, দেখা যাবে যে রাত্রেবেলা গাড়ি ঘুরিয়ে দিয়েছে। আর এর থেকেও বড় সমস্যা হচ্ছে যে চুড়েল। এই চুড়েলের খপ্পরে যদি একবার কেউ পড়ে তাহলে কিন্তু বড় ধরনের বিপদ আছে। এ কথা বলার পর ওই ভদ্রলোক বলেন যে আপনারা একটা কাজ করেন, এখানে থাকার মতো খুব ভালো হোটেল রয়েছে। ভালো হোটেল অর্থ যে আপনারা নিরাপদে থাকতে পারবেন, সকালবেলা যাবেন। তো অনিকেত হেসে ওই রেস্টুরেন্ট মালিককে উদ্দেশ্য করে বললেন যে ভাই, আপনি এখনও এগুলো বিশ্বাস করেন? এখন টেকনোলজির যুগ, স্মার্টফোনের যুগ, এই যুগে এসেও যদি এসব চুড়েল ফুড়েল বিশ্বাস করেন তাহলে কি হয় নাকি? আমরা অনেক দূর থেকে আসছি, আমাদের লং ড্রাইভের অভ্যাস আছে অনেক আগে থেকেই, রাতের বেলা গাড়ি চালাতে আমাদের কোনো অসুবিধা হয় না, আর পাহাড়ি রাস্তায়ও গাড়ি ড্রাইভ করার অভিজ্ঞতা আমার আছে। আর এসব ভূত প্রেত এগুলো আপনাদেরও কল্পনা, সুতরাং এসব বাদ দেন, মন থেকে সব ভূত প্রেত এই বিষয়ে ছেড়ে ফেলুন। মালিক মৃদু হেসে জানালেন যে ভাই যান, সাবধানে যান। তো অনিকেত আর কৃতিকা তারা রওনা দিল। রাত তখন সবে নামতে শুরু করেছে। পেট ভর্তি করে খেয়ে, গাড়ির ট্যাঙ্ক ফুয়েল দিয়ে ফুল করে, একটা লোকাল সিম কার্ড কিনে অনিকেত ও কৃতিকা যাত্রা শুরু করে পেহেলগামের উদ্দেশ্যে। প্রথম দিকে রাস্তাটা ছিল স্বপ্নের মতো, আকাশ ভরা তারা, ঝিরিঝিরে ঠান্ডা বাতাস, পাহাড়ের কোলে নেমে আসা কুয়াশা। গুগল ম্যাপে দেখা গেল তাদের গন্তব্যে পৌঁছতে আরও ঘন্টা 3 সময় লাগবে। তারা একটা দীর্ঘ টানেল অতিক্রম করে, যেখানে আলো কম, আর পাহাড়ের মাঝে তৈরি টানেলে ঢোকার পর এক ধরনের প্রতিধ্বনি হয় ইঞ্জিনের শব্দের, এক ধরনের ভয়ের একটা সুর তোলে সেখানে। টানেল পেরিয়ে তারা এক রোমাঞ্চকর পাহাড়ি পথ বেয়ে উঠে আসে। রাস্তার এক পাশে ছিল উঁচু পাথুরে পাহাড়, অন্য পাশে ছোট্ট নদী, তারপরে ঘন জঙ্গল। গাড়িতে তারা গান ছেড়ে দেয়, কথা বলে, নিজেদের মতো করে হাসাহাসি করছে। কিন্তু একটা সময় খেয়াল করে আর কোনো গাড়ি নেই আশেপাশে। কিছু কিছু গাড়ি তাদেরকে অতিক্রম করে চলে গিয়েছে, সামনে থেকে এসেছে, পেছন থেকে গিয়েছে, কিন্তু এখন কোনো গাড়ি দেখা যাচ্ছে না। ঘড়ির কাঁটায় তখন মোটামুটি রাত
9টা পার হয়ে গেছে, 10টা তো পার হয়েছেই, এরকম একটা সময় আনুমানিক। তারা যে রাস্তায় ছিল, হঠাৎ করে তাদের কাছে মনে হলো তারা বিভ্রান্তিকরভাবে অন্য রাস্তায় চলে এসেছে, যেটা তাদের গুগল ম্যাপে আগে থেকে দেখা যায়নি। হঠাৎ করে তারা কোন রাস্তায় আসলো, তারা এটাও খেয়াল করলো তাদের জিপিএস বন্ধ হয়ে গেছে, মোবাইলেও নেটওয়ার্ক নেই। তারা বুঝতে পারছিল না তারা আসলে কোন পথে যাচ্ছে। হঠাৎ করে পাহাড়ি কোন এক ঘূর্ণি পথে তারা চলে এসেছে। অনিকেত তো গাড়ি ড্রাইভ করছিল, হঠাৎ করে তার কাছে মনে হলো তার হাতে থাকা গাড়ির স্টিয়ারিংটা অদ্ভুতভাবে ভারী হয়ে উঠেছে। এরপর ঢক ঢক করে গাড়ির ইঞ্জিনের দুটো শব্দ হলো, এরপর ইঞ্জিন বন্ধ হয়ে গেল। অনিকেত অনেক চেষ্টা করেও গাড়িটা স্টার্ট করতে পারল না। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। কৃতিকা অনেকক্ষণ ধরে মোবাইলের একটু নেটওয়ার্ক আনতে সক্ষম হয়, হাত উঁচু করে এদিকে ওদিকে মোবাইল ঘোরাচ্ছিল, একটু নেটওয়ার্ক পেয়েছিল। তখন পুলিশের যে ইমার্জেন্সি নাম্বার, হটলাইন নাম্বার, সেখানে ফোন করতে সক্ষম হয়, কিন্তু লোকেশন বলতে পারছিল না, কারণ তাদের জিপিএসটা অন ছিল না। পুলিশ বলে যে আপনারা গাড়ি থেকে নামবেন না, ভেতরেই থাকুন, আমরা আপনাদের অবস্থান ট্র্যাক করার চেষ্টা করছি আর আমরা আপনাদেরকে উদ্ধার করার চেষ্টা করছি। একথা বলার পর পুলিশ ফোন রেখে দেয়, ওরাও সাহায্যের অপেক্ষায় থাকে, গাড়ির ভিতরেই ছিল। হঠাৎ করেই এই অনিকেত গাড়ির লুকিং গ্লাসে পেছন দিকে একটা আলো দেখতে পায়। অনিকেত তখন কৃতিকাকে জানায় যে কৃতিকা দেখো, মনে হয় পুলিশ চলে আসছে আমাদেরকে উদ্ধার করতে। ভালো কথা, তারা গাড়ির মধ্যেই বসে আছে। কিন্তু অনিকেত দেখতে পেল যে এই যে আলোটা, এই আলোটা না আর আগাচ্ছে না। আলোটা শুরুতে একটা বিন্দুর মতো যেরকম হয়েছিল, এখনও সেই বিন্দুর মতো হয়েই দূরেই স্থির হয়ে রয়েছে, মানে ওই আলোটা যেখানে ছিল ঠিক সেখানেই রয়েছে। এই দৃশ্য দেখার পর অনিকেত কৃতিকাকে বলছে যে কৃতিকা, আমি একটু নেমে যাই, মনে হচ্ছে যে ওরা আমাদের অবস্থানটা শনাক্ত করতে পারছে না, আমাদেরকে ফোনেও পাচ্ছে না, আমাদের অবস্থানটাও শনাক্ত করতে পারছে না, আমি একটু নেমে হাত ইশারায় ডাকি বা ওই আলোর দিকটাতে এগিয়ে যাই। কৃতিকা বলে যে না না, তুমি নেমো না, এখন অপরিচিত জায়গা। তখন অনিকেত বলে আরে না, কিচ্ছু হবে না, পুলিশই হবে, তাছাড়া এত তাড়াতাড়ি এখানে তো অন্য কোনো আলো আসার কথা না, আমি বেশি দূরে যাব না, আর হাতে একটা ছুরিও নিলাম, কোনো সমস্যা হলে আমি তোমাকে ডাক দিব। এই কথা বলে অনিকেত গাড়ি থেকে নেমে হাঁটা দেয় ওই আলোর দিকটাতে। এদিকে অনেকক্ষণ হয়ে যায়, অনিকেত আর আসে না। কৃতিকা তো চিন্তায় পড়ে যায়, গাড়িতে একা একা বসে সময় পার করছে। হঠাৎ করে গাড়ির ছাদে ধুমধাম শব্দ শুরু হয়, মনে হচ্ছে গাড়ির উপরে কেউ বড় কিছু দিয়ে আঘাত করছে, কাঠ জাতীয় কোনো কিছু দিয়ে গাড়ির উপরে আঘাত করলে যেরকমটা শব্দ হয়, মনে হচ্ছে ওরকম শব্দ। এরকম শব্দ হঠাৎ করে সে পেয়ে চমকে ওঠে, চিৎকার করে অনিকেতকে ডাকতে থাকে। অনিকেতের কোনো শব্দ না পেয়ে কৃতিকা তো কান্নায় ভেঙে পড়ে। একটা সময় ভয় আর সইতে না পেরে সে গাড়ির দরজা খুলে নেমে অন্ধকারে দেয় এক দৌড়। এদিকে রাস্তাঘাট তো সে চেনে না, কোন দিকে দৌড় দিচ্ছে, কি করছে সে তো বুঝতে পারছে না। একটা জায়গায় যে সে হোঁচট খেয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পর পেছন দিকটাতে তাকায়, অর্থাৎ গাড়ির দিকে তাকায়। গাড়ির দিকে তাকানোর পর এক বিভীষিকাময় দৃশ্য সে দেখে, যেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কৃতিকা দেখে যে তাদের গাড়ি যেখানে দাঁড়িয়ে আছে তার পাশেই একটি গাছ। এই গাছের একটা ডালের ভেতরে তার স্বামী অনিকেত গেঁথে রয়েছে, অর্থাৎ ওই ডালের যে চোখা অংশ, সেই চোখা অংশ তার শরীরের ভেতরে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে তার শরীরটা ডালের ভেতর দিকে ঢুকে এসেছে। আর ওই ডালটা এক ভয়ঙ্কর নারী অবয়ব বারবার নাড়াচ্ছে। ওই ডালটা নাড়িয়ে সে কি করছে, ওই গাড়ির যে ছাদ, সেই ছাদে আঘাত করছে। একবার আঘাত করে ডালটা উপরের দিকে উঠে যায়, আবার আঘাত করে, একই কাজ সে করেই যাচ্ছে। এই দৃশ্যটা যখনই কৃতিকা দেখেছে, সে প্রচণ্ড জোরে এক চিৎকার দেয়। ওই চিৎকারের পর ওই অবয়বটা তখন কৃতিকার দিকেও তাকায়। কৃতিকা এবার বুঝতে পারে
যে ওই অবয়বের শাড়ির বিভিন্ন জায়গায় তার স্বামীর রক্তের দাগ লেগে আছে, তার মুখ বেয়েও রক্ত পড়ছে। যদিও বা তখন অন্ধকার ছিল, কিন্তু চাঁদের আলোয় মোটামুটি ভালোই বোঝা যাচ্ছিল। এছাড়া তাদের গাড়ির সামনের হেডলাইট কিন্তু চলছিল, পেছনের ইমার্জেন্সি লাইটও জ্বালানো ছিল। তাই ওই জায়গাটা যে একদম অন্ধকার এটা বলা যাবে না। প্রচণ্ড জোরে এক চিৎকার দিয়ে কৃতিকা অজ্ঞান হয়ে যায়। কৃতিকার যখন জ্ঞান ফেরে তখন সে এক হসপিটালের বেডে। তার প্রথম প্রশ্ন, অনিকেত কোথায়? শুরু থেকে উত্তর দেয় না। এক নার্স মাথা নিচু করে বলে, আপনার স্বামী আর জীবিত নাই। পুলিশ তাকে জানায়, লোকেশন ট্র্যাক করে তারা গাড়ির কাছে পৌঁছায়। দেখে গাড়ির ছাদের উপর একজন পুরুষের ক্ষতবিক্ষত দেহ, আর নিচে অচেতন অবস্থায় পড়ে আছে আর একজন নারী। তারা বুঝতে পারে যে যারা পুলিশকে কল করেছিল এরাই তারা, কারণ তাদের কাছে ফোনটা ছিল, ওই ফোনের লোকেশনও ওইখানেই ট্র্যাক করা হয়। পুলিশ সেই গাড়ি চেক করে দেখে গাড়ির কোনো যান্ত্রিক সমস্যা ছিল না। পুলিশের বিশেষজ্ঞ টিম জানায় গাড়ির ইঞ্জিন, ফুয়েল সব কিছু ঠিকঠাক ছিল, ফুয়েল ট্যাঙ্কও সব ঠিকঠাক ছিল। কৃতিকা যেই জিনিসটা দেখেছে সেটা পুলিশকে জানায়। তখন পুলিশ তো এই বিষয়গুলো ওইভাবে নিশ্চয়ই নোট করতে পারবে না যে এরকম প্যারানরমাল কোনো কিছু হয়েছে। পুলিশ তখন যেটা লেখে সেটা হচ্ছে হিংস্র কোনো পাহাড়ি প্রাণীর আঘাতে অনিকেতের মৃত্যু হয়েছে, কারণ অনিকেতের বডির বিভিন্ন জায়গায় আঁচড়ের চিহ্ন ছিল। কিন্তু এখানে একটা অদ্ভুত বিষয়, ওই রাস্তাতে এসে পরবর্তীতে নাকি ওই ডালে কোনো রক্তের ছোপ বা রক্তের দাগ দেখেনি, কিন্তু অনিকেতের পেট চিরে ভারী কিছু যে এফোর ওফোর হয়ে বেরিয়ে গেছে এটা কিন্তু স্পষ্ট ছিল। এই যে চুড়েলের ঘটনা, এটা বেশ আলোড়ন ফেলেছিল। এরকম অসংখ্য ঘটনা ওই রাস্তায় এই চুড়েলকে নিয়ে নাকি রয়েছে। রাতের বেলা পেহেলগামের পাহাড়ি রাস্তায় মানুষজন চলতে ভয় পায়। সবসময় যে এরকম ঘটনা ঘটে তা না, বেশ বড় ধরনের বিরতি দিয়েই এই ধরনের ঘটনা ঘটে। আসলে এই চুড়েলকে কোত্থেকে এলো এটা নিয়ে অনেকের মধ্যেই বিভিন্ন ধরনের কথা প্রচলিত রয়েছে। পাহাড়ি এই চুড়েলটা ওই এলাকার এক লোককাহিনীর মতো, একটা লেজেন্ড। আর সেই ঘটনাটি মূলত ইমরান ভাই হৃদয় ভাইকে বলেছিলেন, আর সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আমরা। প্রিয় লিসেনার্স, নেপালের রাস্তাতেও কিন্তু এরকম কিছু ঘটনা আছে, যেটা আমরা অমীমাংসিত রহস্য এপিসোডে শেয়ার করেছিলাম। এরকম বিভিন্ন জায়গাতেই এরকম শোনা যায়, বিভিন্ন রাস্তাতে এরকম আছে। বাংলাদেশের এয়ারপোর্ট রোডে রয়েছে, তারপর কক্সবাজারে যাওয়ার পথে চকরিয়া যে জায়গাটা সেখানে রয়েছে, এছাড়া পার্বত্য এলাকায় বেশ কিছু জায়গা এরকম রয়েছে। ঠিক তেমনি সারা পৃথিবীতেই এরকম রাস্তা বিভিন্ন জায়গাতে রয়েছে যেখানে প্যারানরমাল কিছু এন্টিটি বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের হরর নাইটের ৮৬তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। আর এই ঘটনাটি আমাদের আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা, আপনারা শুনছেন ভূত এফএম। এখানে আমরা তুলে ধরি অন্ধকারের অজানা সব গল্প, যেগুলো শোনার পর হয়তো আপনার বুকের ভেতর ঠান্ডা কাঁপুনি ছড়িয়ে যাবে। চারপাশের নীরবতা, একাকিত্ব আর অদৃশ্য ছায়ার ভেতর দিয়ে আমরা পৌঁছে যাই এমন এক জগতে যেখানে আলো নেই, আছে শুধু ভয় আর রহস্যের শীতল শ্বাস। তাহলে প্রস্তুত হন, কারণ এখন শুরু হতে যাচ্ছে আপনার দুঃস্বপ্নের নতুন অধ্যায়। আর মনে রাখবেন, ভূত এফএম শুধু গল্প নয়, এটা আপনার আতঙ্কের ডায়েরি। যদি ভয় পেতেও ভালো লাগে তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ সামনে যা আসছে তা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি। আমাদের এবারের হরর নাইট এপিসোডের ৮৬তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায় এখন আপনাদের সাথে একটি লেজেন্ড শেয়ার করতে যাচ্ছি। আর এই লেজেন্ডটি হৃদয় ভাই সংগ্রহ করেছেন তার নাইজেরিয়ান কলিগ ভিক্টরের কাছ থেকে।
লেজেন্ডটি কিন্তু নাইজেরিয়ান না, এটি দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার। ভেনিজুয়েলার অনেক মানুষ এই লেজেন্ডটি বিশ্বাস করে। এই লেজেন্ডটিকে নিয়ে কার্টুন, সিনেমা, নাটক অনেক কিছুই তৈরি হয়েছে। এই লেজেন্ডটির নাম এল সিলবোন, বাংলায় যার অর্থ বাঁশিওয়ালা। ভেনিজুয়েলার বিস্তীর্ণ একটি তৃণভূমির নাম হচ্ছে লস লানোস। ওই এলাকার একটি লোকালয়ে একটা 3 সদস্যের পরিবার বসবাস করত, বাবা, ছেলে আর মা। বাবা পরিবারের প্রতি বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করত না। নেশা, অলসতা এটাই ছিল তার নিত্যদিনের সঙ্গী। পরিবারে কি রান্না হবে, কি খাবে না খাবে, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথাই ছিল না। আর ওই পরিবারে যে ছেলেটি ছিল, লেজেন্ড বলে সেই ছেলেটির নাম হুয়ান, আবার কোনো কোনো উৎস বলে ছেলেটির নাম সান্টিয়াগো। আমরা হুয়ান বলেই তাকে সম্বোধন করব। এই হুয়ানের বাবা তো এরকম ছিল, হুয়ানের দাদার স্বভাবও একই রকম ছিল। দাদার স্বভাব হুয়ানের বাবা পেয়েছে, তবে হুয়ান কিন্তু এরকম ছিল না। হুয়ান পরিশ্রমী ছিল। শিশুকাল থেকেই সে বাবার এই স্বভাব দেখতো তার বাবা রাতের বেলা নেশা করে বাড়িতে ফেরে আর তার মাকে মারধর করে। মায়ের অভিযোগ ছিল না, শুধু ছেলেকে নিয়েই তার যত চিন্তা ছিল। তার জীবন তো চলেই গেছে বলতে গেলে, সে এক জীবন্ত লাশ। কিন্তু ছেলেটার কি হবে, এটা নিয়ে সে দুশ্চিন্তায় থাকতো। স্বামীর হাতে মার খাওয়া হুয়ানের মায়ের একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, তাই এটা সে মেনেই নিয়েছিল। কিন্তু ছেলেটাকে তো এভাবে বড় হতে দেয়া যায় না। যেই কষ্ট হুয়ানের মা করছেন, একই কষ্ট হুয়ানের দাদিও করেছিলেন। তাহলে একই স্বভাব যদি হুয়ানও পায়, তাহলে হুয়ানের স্ত্রীও কি একই কষ্ট ভোগ করবে? না, এটা হুয়ানের মা চাইলেন না। তিনি হুয়ানকে বললেন যে বাবা, তুমি শহরে চলে যাও, সেখানে গিয়ে থাকো, উপার্জন করো, নিজের মতো করে জীবন সাজাও। এই অভিশপ্ত পুরীতে তোমার আর আসার প্রয়োজন নাই। মায়ের কথা মেনে নিয়ে অল্প বয়সেই সে বাড়ি ছাড়ে, শহরে চলে যায়। শহরে যাবার পর সে কাজ করে সে উপার্জন করে। উপার্জিত অর্থের কিছু অংশ সে বাড়িতে খুব গোপনে মায়ের কাছে পাঠিয়ে দেয়। সে জানে যে এই অর্থ যে মায়ের কাছে আছে, এরা যদি তার বাবা জানে, তাহলে সেই টাকা দিয়ে তার বাবা নেশা করবে, জুয়া খেলবে। তারপরেও তার চতুর বাবা কিভাবে যেন জেনে যায় যে তার মায়ের কাছে হুয়ান টাকা পাঠায়। জোর জবরদস্তি করে, আঘাত করে মায়ের কাছ থেকে হুয়ানের পাঠানোর টাকাও কিন্তু নিয়ে যেত, আর সে টাকা দিয়ে নেশা করত। যার কারণে হুয়ানের মায়ের আসলে দুঃখই রয়ে গেল চিরদিনের জন্য। খেতে দিত না, নিজে খেত পেট পুরে, কিন্তু নিজের স্ত্রীকে খেতে দিত না। বেশ কিছু বছর পর হুয়ান বাড়িতে আসে। এসে দেখে ভয়ঙ্কর এক অবস্থা, মনে হচ্ছে কঙ্কালের উপরে চামড়া লাগিয়ে রাখা হয়েছে। তার মায়ের এমন একটা অবস্থা। নিজের মায়ের এই এমন অবস্থা দেখে সে মাকে বলল, মা, তুমি কি কিছুই খাও না? বারবার যখন এই প্রশ্ন করা হয়, তখন হুয়ানের মা বলে, আসলে ওনাকে খেতে দেয়াই হয় না। হুয়ানের মা খেতে বসলে নাকি হুয়ানের বাবা বলে যে তার বাবার, অর্থাৎ হুয়ানের বাবার খাবার কম পড়ে যাচ্ছে। হুয়ানের মা খাবার খেলে নাকি হুয়ানের বাবার খাবারের ভাগ কম পড়ে যায়। সে পুরুষ মানুষ, তার খাবারের চাহিদা নাকি বেশি, আর মহিলা মানুষকে নাকি বেশি খাবার খেতে হয় না, এরকম কথা বলতো। হুয়ান শহর এলাকায় গিয়ে নিজে অনেক কিছু শিখেছে, নিজে বিভিন্ন কাজ করতে শিখেছে, রান্নাবাড়াও শিখেছে। সে কি করে, বাজার থেকে কিছু গরুর মাংস কিনে নিয়ে আসে, গরুর মাংস কিনে এনে নিজেই রান্না করে। রান্না করার পর মাকে বলে যে, মা, তুমি খাবারের বন্দোবস্ত করো, আমি নিজে বসে তোমাকে খাবার খাওয়াবো, আমি একটু ক্লান্ত, আমি একটু অল্প সময়ের জন্য বাইরে আসছি। তো বাইরে যাওয়ার পর কয়েকজন বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়, তাদের সাথে কথা বলতে বলতে অল্প সময় একটু বেশি লেগে যায়। এরপর সে বাড়িতে এসে দেখে আর একটা দৃশ্য, যে দৃশ্য দেখে সে খুবই রেগে যায়। এসে দেখে কিছুক্ষণ আগে হুয়ান মায়ের জন্য যে গরুর মাংস রান্না করে রেখে গিয়েছিল, তার বাবা এসে সেই মাংস একাই গোগ্রাসে গিলছে।
আর হুয়ানের মা পাশে বসে কান্নাকাটি করছে। এই দৃশ্য দেখার পর হুয়ান বলে যে বাবা, আমি তো এই খাবারটা মায়ের জন্য রান্না করেছি, মাকেও দাও। তখন হুয়ানের বাবা হেসে বলে ওঠে, মহিলা মানুষের এত খাবার খেতে হয় না। এই কথা শোনার সাথে সাথে হুয়ানের মাথায় রক্ত চড়ে যায়। হুয়ান দৌড়ে চলে যায় তাদের খামারের দিকে। খামারে থাকা এক ধারালো ছুরি নিয়ে এসে সজোরে চালিয়ে দেয় তার বাবার ঘাড়ের উপরে। এক কোপে বাবার মাথাটা ধর থেকে আলাদা করে ফেলে। চিৎকার দিয়ে হুয়ান বলে ওঠে, আমার মা না খেতে পেয়ে মরছে আর তুই মাংস চিবাচ্ছিস, তোর এত খাবারের শখ। এইভাবে সে তার বাবাকে হত্যা শুধু করেছে তা না, হত্যা করার পর ধারালো ছুরি দিয়ে বাবার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত করে দেয়। এত রাগ তার বাবার উপর ছিল, কারণ ছোটবেলা থেকেই সে দেখেছে তার বাবা কিভাবে তার মাকে নির্যাতন করেছে, কিভাবে তার বাবা উঠতে বসতে তার মাকে মারধর করেছে, খাবারের কষ্ট দিয়েছে। এমনিতেই হুয়ানের মা, উনি শারীরিক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। চোখের সামনে ছেলের হাতে বাবাকে মরতে দেখে, তাও এরকম বিভৎসভাবে মরতে দেখে উনি মানসিকভাবে আরও আঘাত পান। উনি ছেলেকে বলেন, বাবা তোকে বাঁচতে দেবে না, এই পরিবারের লোকই তোকে বাঁচতে দেবে না, তোর দাদা তো তোর বাবা থেকেও ভয়ঙ্কর, দ্রুত তুই পালিয়ে যা, তুই আর এদিকে আসিস না। ছেলে চলে যায়। মানসিকভাবে এত মারাত্মকভাবে ধাক্কা পেয়েছিলেন হুয়ানের মা, উনি বাকরুদ্ধ হয়ে যান, পাগল হয়ে যান, উনি তো আর কিছু বলতে পারেন না। হুয়ানের দাদা এসে দেখে তার এই কুপুত্রের এই অবস্থা হয়েছে। এদিকে কে করেছে? হুয়ানের দাদা কিন্তু তখনও জানতেন না যে হুয়ান শহর থেকে এলাকায় এসেছিল, কারণ আসার পরপরই তো এই অবস্থা দেখে হুয়ান মায়ের জন্য মাংস কিনতে গিয়েছিল, এসে রান্না করে আবার একটু বাইরে গিয়েছিল, তখনও তার দাদা বাড়িতে ছিলেন না। তো তখন এসে যখন এই দৃশ্য দেখেছেন, দেখার পর তো হুয়ানের মাকে জিজ্ঞেস করছে কি হয়েছে, কে করলো এটা। হুয়ানের মা তো আসলে কিছু আর ওই সময় বলতে পারছিলেন না, কারণ উনি তখন বাকশক্তি হারিয়ে ফেলেছেন, মানসিকভাবে একদম বিপর্যস্ত হয়ে গেছেন। কে করলো এরকম করতে করতে খবর চলে যায় হুয়ান তো আসছিল, তাকে তো দেখা গেছে। তখন বোঝা গেল যে হুয়ানই এই কাজটি করেছে। তার দাদা অর্থাৎ হুয়ানের দাদা তো প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যান, হুয়ানকে ধরে আনার জন্য শহরে লোক পাঠান। সেই লোকগুলো হুয়ানকে ধরতে সক্ষম হয়, খুব সহজেই হুয়ান ধরা পড়ে যায়। হুয়ানকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পর হুয়ানকে নিজের হাতে হত্যা করে হুয়ানের দাদা। তবে হত্যা করার আগে হুয়ানকে বলে যে হুয়ানের বাবার ডেড বডি কোথায় রাখা হয়েছে, কারণ এই হুয়ানের বাবাকে মারার পর তার রক্ত তো ছড়িয়ে ছিটিয়ে ছিল, শরীরের বিভিন্ন অংশ হুয়ান একটি জায়গায় গর্ত করে মাটিতে পুঁতে রেখেছিল। রক্ত এবং শরীরের কিছু কিছু অংশ দেখেই মূলত হুয়ানের দাদা বুঝতে পেরেছিলেন ঘটনা কি হয়েছে। তো বডির বাকি অংশ তোলা হয়। তোলার পর হুয়ানের দাদা নিজের ছেলের এরকম লাশের বিভৎসতা দেখে হুয়ানকে হত্যা করে। হত্যা করার পর একটি বস্তায় হুয়ানের বডিটাও ভরে ফেলা হয়, আর ওই একই বস্তায় হুয়ানের বাবার বডিটাও ভরে ফেলা হয়। একজন তান্ত্রিককে নাকি ডেকে নিয়ে আসা হয়। তান্ত্রিককে দিয়ে এমন একটি জাদু করা হয়, যেই জাদুর ফলে ওইখানকার লোকজন বিশ্বাস করে যে হুয়ানের আত্মাও ওখানে বন্দী হয়ে যায়। হুয়ানের দাদা এক ভয়ঙ্কর অভিশাপ দেয়। বলা হয় যে তোমার আত্মার কখনো শান্তি মিলবে না, তুমি তোমার বাবার হাড়গোড়, এই পচা গলা দেহ সবসময় পিঠে বহন করে বেড়াবে, কাঁধে নিয়ে ঘুরে বেড়াবে, তুমি কখনোই মুক্তি পাবে না। এই অভিশাপটা নাকি হুয়ানের দাদা দিয়েছিলেন। এরপর চলে যায় বহু বছর, অনেকে এই ঘটনা ভুলে গিয়েছিল। হুয়ানের মাও মারা গিয়েছে। একটা মানুষের জীবন কতটা দুর্বিষহ হলে সে এভাবে মারা যায়।
সংসার জীবনে তো শান্তি পেলই না। সে দেখলো তার ছেলেকেও মেরে ফেললো তার দাদা, ছেলে মারলো বাবাকে, আর বাবা সবসময় নির্যাতন করতো তার স্ত্রীকে অর্থাৎ হুয়ানের মাকে। একরকম অভিশপ্ত জীবনী বলতে হবে হুয়ানের মার। তিনি মারা গিয়েছেন, আল্লাহ হয়তোবা তাকে শান্তি দিয়েছেন, কেননা এরকম অভিশপ্ত জীবন মানুষ আর কতক্ষণ সইতে পারে। যাই হোক, এভাবে চলে যায় বেশ কিছু বছর। হুয়ানের মা মারা গেছে, হুয়ানের দাদা মারা গেছে, মানুষ ভুলেই গিয়েছে এই কথা। এখানে একটি কথা বলে রাখা ভালো, হুয়ান নাকি বাঁশি বাজাতে পারত। সে খুব ভালো বাঁশি প্রেমী ছিল, অনেকে তাকে নাকি ভালোবেসে বাঁশিওয়ালাও বলতো। বহু বছর পর হঠাৎ করে কিছু মানুষ লক্ষ্য করলো যে রাতের বেলা নির্জন প্রান্তরে কোথা থেকে যেন বাঁশির সুর ভেসে আসে। অনেকেই বলতে থাকে এটা তো হুয়ানের বাঁশির সুর। কেউ কেউ নাকি হুয়ানকে দেখেছে। হুয়ান যে বাঁশিটা বাজাতো সেটা নাকি মানুষের হাড় দিয়ে তৈরি। মানুষের শরীরে একটা বড় হাড়, যেখানে বাঁশির মতো ছিদ্র রয়েছে, এখানে ফু দিয়েই নাকি বাঁশির সুর তুলতো হুয়ান। অনেকেই তাকে দেখে দৌড়ে পালিয়েছে। এখানে একটা অদ্ভুত ব্যাপার ভেনেজুয়েলার লোকজন বিশ্বাস করে, সেটা হচ্ছে এই সুর যদি কেউ শোনে এবং তার কাছে মনে হয় অনেক দূর থেকে সুরটা ভেসে আসছে, হবে তার উল্টাটা, অর্থাৎ এই সুরটা দূর থেকে না, এই সুরটা একদম তার পেছন থেকেই ভেসে আসছে। আর যদি মনে হয় এই সুরটা তার একদম কাছে, তাহলে বুঝতে হবে এই সুরটা অনেক দূরে। অনেকেই তাকে দেখেছে কাঁধে একটা বস্তা, ওই বস্তায় বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে আছে, আর সেই ছিদ্র দিয়ে মানুষের হাড়ের কিছু অংশ বের হয়ে আছে। খুবই পচা দুর্গন্ধ সেখান থেকে বের হচ্ছে। আর এটা যে হুয়ান, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এইভাবে বিভিন্ন লোকজন নাকি হুয়ানকে দেখেছে। তো কারা দেখেছে, এরকম কয়েকজন ব্যক্তির বক্তব্য লিপিবদ্ধ হয়েছে বিভিন্ন সময়। জোসে নামের এক মধ্যবয়সী ভদ্রলোক, সে তার ফার্ম থেকে কাজ শেষে বাড়ি ফিরছিল। তার হাতে ছিল পুরনো টর্চ। খুবই ক্লান্ত, সারাদিন পরিশ্রম করেছে, কিন্তু কিছু দূর আসতেই তার কানে ভেসে এলো বাঁশির সুর। খুবই করুণ, বিষাদময় আর ভয়ঙ্কর রকমের চেনা এক বাঁশির সুর। সে থেমে যায়। বাঁশির সুর দূরে কোথাও বাজছে বলে মনে হয়। সে ভাবে এটা তো হুয়ানের বাঁশির সুর। বিভিন্ন সময় মানুষজন সেটা শুনেছে, আর হুয়ানের বাঁশির সুর সে ছোটবেলাতেও শুনেছে। কিন্তু হুয়ান তো অনেক বছর আগেই মারা গেছে। মারা যাওয়া ব্যক্তি কি আর কখনো ফেরত আসতে পারে? না, তা তো পারে না। কিন্তু হুয়ান তো মনে হচ্ছে এখন তার খুব কাছে। সে দৌড়াতে চায়, কিন্তু এবার তার পা নড়ে না। ঠিক সেই সময় তার চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। গাছের পাতাগুলো মনে হলো নড়াচড়া থামিয়ে দিল। মনে হচ্ছে সময়ও থেমে গেছে। এক মুহূর্তে তার পেছনে এক ছায়া নেমে আসে। কোনো শব্দ নেই, কেবল এক নিঃশ্বাসের গরম ধোঁয়া তার ঘাড়ে লাগে। সে ধীরে ধীরে পেছনে তাকায়, আর চিৎকার যে দেবে, দিতে পারছে না, কারণ তার গলাটা মনে হচ্ছে জমে গেছে। কোনো শব্দই বের হচ্ছে না, কারণ সেখানে সে দাঁড়িয়ে আছে এল সিলবুন, বাঁশিওয়ালা হুয়ান। তার মুখের চামড়া নেই, চোখ গর্ত হয়ে গিয়েছে, আর কাঁধে এক বস্তা হাড়, যার থেকে পচা গন্ধ ছড়াচ্ছে। আর তার আরেক হাতে রয়েছে বাঁশি। বাঁশিটা মানুষের হাড় দিয়ে তৈরি। সেই হাড়ে সে ফু দিচ্ছে। এমন এক সুর, যে সুরটা মনে হচ্ছে কোনো সুর না, মনে হচ্ছে এটা একটা ধারালো ছুরি, যা সরাসরি কান দিয়ে আঘাত করছে মস্তিষ্কে। এল সিলবুন ধীরে ধীরে তার সামনে এগিয়ে আসার ফিসফিস করে বলে, সবাইকে গিয়ে বল, সবাইকে গিয়ে বল আমি ফিরে এসেছি, আর সবার সাথে আমি দেখা করব। এ কথা শোনার সাথে সাথে জোসে জ্ঞান হারায়। পরদিন লোকেরা তাকে খুঁজে পায় মাটিতে পড়ে থাকা অবস্থায়। তো তার যখন জ্ঞান ফেরে, সে বলে এল সিলবুন, এল সিলবুন। তারপর সে সবাইকে খুলে বলে গত রাত্রের ঘটনা। সবাই শুনে আটকে ওঠে।
এরপর থেকে সবাই শুনতে পায়। হঠাৎ করে বাড়ির পেছনে পায়ের আওয়াজ, দরজা খুললে পচা হাড়ের গন্ধ কিংবা অজানা কুকুরের গর্জন, সবাই বুঝতে পারে এই সবই এল সিলবুনের উপস্থিতির ইঙ্গিত। গ্রামবাসী দাবি করে তারা অনেকেই গভীর রাত্রে বাঁশির আওয়াজ শুনেছেন, কেউ কেউ অজ্ঞান হয়ে পড়েছেন, কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন পরদিন সকালবেলা। এই বাঁশির সুর যার কানে আসে তার কোনো না কোনো সমস্যা হবেই। এল সিলবুন নাকি সাধারণত পুরুষদেরকে টার্গেট করে, বিশেষ করে যারা পরিবারকে সম্মান দেয় না, পরিবারের প্রতি উদাসীন, ঠিক তার বাবার মতো। এর ভিতরে আরেকজন ব্যক্তির তথ্য পাওয়া যায় যার নাম ছিল পেদ্রো, এক মাতাল নিষ্ঠুর লোক। তার স্ত্রীকে সে নিয়ম করে নির্যাতন করত। লোকজন কিছু বলতে পারতো না, কারণ সে তার স্ত্রীকে মারধর করছে, কে কি বলবে, কিন্তু লোকজন মনে মনে তাকে অভিশাপ দিত। একদিন রাত্রে সে মদের নেশায় ঢুলতে ঢুলতে খালি মাঠ পেরিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ বাতাসের সাথে কানে আসে এক বাঁশির সুর। প্রথমে সে পাত্তা দেয়নি, মাতাল অবস্থায় ছিল তো। সে ভাবছে যে এই রাত্রেও কে বাঁশি বাজায় নাকি নাকি বাচ্চারা মাঠে খেলছে, খেলার ছলে বাঁশি বাজাচ্ছে। সে হাঁটছে তো হাঁটছেই। এবার বাঁশির সুরটা একটু স্পষ্ট, বেশ গভীর, মনে হচ্ছে বাঁশিটা যেন কাঁদছে। তার শরীর জুড়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। হঠাৎ সে অনুভব করে তার গলায় কিছু একটা পড়েছে, একটা ঠান্ডা হাড়ের মতো শক্ত নেকলেস। সে কাঁপতে কাঁপতে পেছনে তাকায়, দেখে পেছনে কেউ নেই। হঠাৎ তার সামনে বাতাসের একটা ঝাঁকুনি, 1 সেকেন্ডের মধ্যে তার সামনে আবির্ভূত হয় সেই এল সিলবুন। রক্তমাখা ছেঁড়া পোশাক, বিকৃত মুখ, কুকুরে ছিঁড়ে ফেলা হাড়ের গন্ধ, পচা চামড়ার মতো চোখ। সে পেদ্রোর দিকে এগিয়ে আসে ধীরে ধীরে, এক হাতে সেই বাঁশি, আর ফিসফিস করে বলে, তুইও ঠিক বাবার মতো স্ত্রীকে কষ্ট দিয়েছিস, এখন তোকে মৃত্যুর সুর শুনতে হবে। এই বলে আকাশ বাতাস প্রকম্পিত করে সে হাসতে থাকে। পেদ্রোর চোখে অন্ধকার নেমে আসে, প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে। পাশেই একটি গরুর ফার্মে কাজ করছিল এক লোক। সে পেদ্রোর চিৎকার শুনে ছুটে আসে আর দেখে পেদ্রো মাটিতে পড়ে আছে আর কাঁপছে আর বলছে, এল সিলবুন, এল সিলবুন। তখন সে তাকে ধরে ওই ফার্মে নিয়ে যায়, জানতে চায় কী হয়েছে। সে যা দেখেছে সবগুলো খুলে বলে। এরপর নাকি ওই লোকটা রক্ত বমি করতে থাকে, আর রক্ত বমি করতে করতে মারা যায়। এভাবেই চলতে থাকে এল সিলবুনের তাণ্ডব। বেশ কিছু মানুষ মারা গিয়েছে, কিন্তু এটা কি এল সিলবুনই মেরেছে না অন্য কেউ মেরেছে তা প্রমাণিত না হলেও বুঝতে পারে এটা এল সিলবুনেরই কাজ। আর একটা অদ্ভুত ব্যাপার ছিল, প্রত্যেকটা মৃতদেহের গলায় ছিল ছোট হাড়ের তৈরি একটি নেকলেস। গ্রামবাসী চিন্তা করে এল সিলবুন কেন এই নেকলেসটা পরিয়ে দিয়ে যায়। এটা কি কোনো অশরীরীর কাজ নাকি কোনো মানুষের কাজ? তখন গ্রামবাসী বুঝতে পারে যে এটা হয়তো বা এল সিলবুনেরই কাজ হতে পারে। গ্রামবাসী সিদ্ধান্ত নেয় তারা এই অভিশপ্ত আত্মাকে থামাবে, কিন্তু কেউ কোনো সুরাহা করতে পারছিল না। এরপর এক বৃদ্ধ পাদ্রী নাকি চেষ্টা করেছিলেন এই বিষয়টা সুরাহা করতে। তার জানা সকল ধরনের এক্সোরসিজম সে করেছিল, কিন্তু ওই রাত্রেই নাকি তার আচমকা মৃত্যু হয়। গ্রামবাসী সকালে সেই রিচুয়ালের জায়গায় তার লাশ দেখতে পায় আর দেখে মাটিতে লেখা, এই বাঁশি থামার জন্য আসেনি। এরপর গ্রামে আসেন এক নতুন তান্ত্রিক, অদ্ভুত চোখ, রূপালী দাড়ি, আর সঙ্গে একটি কালো কুকুর যার চোখ দুটি রক্তের মতো টকটকে লাল। গ্রামের লোকেরা বলে কুকুরটা নাকি খুবই ভয়ঙ্কর ও হিংস্র ছিল। আর এই কুকুরটাকে দেখলে মনে হয় না কুকুর, মনে হচ্ছে কোনো একটা অশরীরী কুকুরের রূপ ধরে এসেছে। সে এসেছিল সেই বাঁশিওয়ালার অশরীরী আত্মাকে একটি পরিত্যক্ত কুয়ার মুখে বন্ধ করে দিতে, তাকে ওই কুয়ার মধ্যে চিরতরে আটকে রাখতে, যাতে আর কেউ সেই বাঁশির শব্দ শুনে ভয় না পায়, অচেতন না হয়, আর কারোর জন্য কোনো ক্ষতি না হয়। তান্ত্রিক গভীর রাত্রে যখন চাঁদ আকাশে রয়েছে, তবে মনে হচ্ছে বাতাস থমকে গেছে, তখন শুরু করলো তার মন্ত্রপাঠ। চারদিকে ছড়িয়ে পড়লো ধোঁয়া, আর কুয়োর মুখে জ্বলতে থাকলো কালো আগুন। হঠাৎ চারদিক নিস্তব্ধতার চেয়ে ভয়ঙ্করভাবে মনে হচ্ছে কেঁপে ওঠাটাই প্রাধান্য পেল সবার কাছে। নিস্তব্ধতা তো ছিলই, কিন্তু অজানা এক কম্পন অনেকেই অনুভব করলো। মনে হচ্ছে মাটিটা আস্তে আস্তে কাঁপছে, কিন্তু মাটিটা কেন আস্তে আস্তে কাঁপছে? এটা কি সেই এল সিলবুনের আগমনী বার্তা?
হঠাৎ করে বাঁশির এক করুণ শব্দ সকলের কানে থেমে থেমে আসছিল। তান্ত্রিক বুঝতে পারল এল সিলবুন আসছে। সত্যি অনেক মানুষের সামনেই এল সিলবুন এসে হাজির হয়। লম্বা কঙ্কালসার এক মূর্তি, যার কাঁধে একটা থলে, ভেতরে মানুষের হাড়গোড় রয়েছে, পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। হালকাভাবে হেঁটে সে আসে, মনে হচ্ছে প্রতিটা পদক্ষেপ সে বুঝে বুঝে ফেলছে। তান্ত্রিকের দিকে সে এগিয়ে আসে, হঠাৎ করে থেমে যায়। আশেপাশে থাকা লোকজন ভয়ে চিৎকার চেঁচামেচি করে দৌড়ে চলে যেতে থাকে। ও একজন লোক ওখানেই অজ্ঞান হয়ে যায়। কেউ কেউ সাহস করে দেখতে থাকে ঘটনাটা কি হচ্ছে। কোনো রকম শব্দ ছাড়াই এল সিলবুন তান্ত্রিককে উদ্দেশ্য করে বলে ওঠে, তুই কে হে, আমাকে বেঁধে রাখবি? তান্ত্রিক এল সিলবুনকে সামনে দেখে অনেক ভরকে যায়। আর ওই কুকুরটা, যেটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর আর হিংস্র, এল সিলবুনকে সে আশা দেখেই সবার আগে এই কুকুরটাই পালায়। তখন এল সিলবুন সে এক অদ্ভুত ঘটনা ঘটায়। সে এমন একটা বাঁশির সুর তোলে যে ধোঁয়া যেটা আগুন থেকে বের হচ্ছিল সেটাও মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায়, আগুনও নিভে যায়। এরপর এল সিলবুন অদৃশ্য হয়ে যায়। তান্ত্রিক মাটিতে লুটিয়ে পড়ে। পরদিন সে আরও কিছু বিষয় গ্রামবাসীকে খুলে বলে। সে কাঁপা কাঁপা কণ্ঠে জানায় সে যতটা সহজ মনে করেছিল বিষয়টা এতটা সহজ না। তার কুকুর, সে এই অভিশপ্ত প্রেতাত্মাকে দেখে ভয় পেয়েছে। তার কুকুর স্বাভাবিক কোনো জিন পিশাচকে দেখে ভয় পায় না। এটা খুবই ভয়ঙ্কর শ্রেণীর একটা পিশাচ। এই পিশাচকে থামানো তার ক্ষমতা না। আরও ভালো কাউকে খোঁজার জন্য গ্রামবাসীকে বলে উনি চলে যান। তবে শোনা যায় যে তান্ত্রিক এর কয়েকদিন পরে মারা গিয়েছিল। সকালবেলা তার নিথর দেহ তার ঘরে পাওয়া গিয়েছিল। তার বুকের মাঝখানে ছুরির কোপ ছিল। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে হত্যাকারী অন্য কেউ নয়, এল সিলবুনও নয়, তার নিজের ছেলেই নাকি তাকে হত্যা করেছিল। আসলে তার নিজের ছেলে তাকে কেন হত্যা করলো? এল সিলবুনের যেই হুয়ান বা সান্টিয়াগো নামে যে পরিচিত, সেও কিন্তু তার বাবাকে হত্যা করেছিল। তাহলে কি ওই তান্ত্রিকের হত্যার পিছনে আসলেই সান্টিয়াগো বা হুয়ান বা এল সিলবুনের হাত রয়েছে? অনেকে বিশ্বাস করে এটা ওই এল সিলবুনের প্রভাবেই হয়েছিল, যার প্রভাবে তার ছেলে তাকে হত্যা করেছিল। যাই হোক, এটা তো এ পর্যন্ত হলো, এই ঘটনাটা তো এ পর্যন্ত গেল। লোকেরা বলে যে এল সিলবুনকে থামানোর জন্য যেই তান্ত্রিকই চেষ্টা করেছিল, অধিকাংশ তান্ত্রিকই মৃত্যুবরণ করেছে। তার সাথে যদি কেউ খেলতে আসে, সেই খেলাটা তান্ত্রিক শেষ করে না, খেলাটা শেষ করে এল সিলবুন। তাহলে এল সিলবুনকে কি কখনোই থামানো যাবে না? এভাবে কি এরকম বিভীষিকাময় পরিবেশ চলতে থাকবে? গ্রামের মানুষজন কি এটার মধ্যে দিয়ে যেতে থাকবে? মাঝে মাঝে রাতের বেলা ঘরে থাকা অবস্থাতেই বাঁশির সুর শোনা যেত। কেউ যদি ঘরের কোনো ছিদ্র দিয়ে বাইরে তাকাতো, তাহলে দেখতো এক লম্বা হাড় জিরজিরে কাঠামো, মাথায় ছেঁড়া হ্যাট, কাঁধে একটা থলে আর ঠোঁটে বাঁশি, হেঁটে যাচ্ছে। গ্রামের বয়োজ্যেষ্ঠরা সিদ্ধান্ত নেন আর তো চলতে দেয়া যায় না, থামাতে তো হবেই, নাহলে আমরাই থেমে যাব, একটা সময় হারিয়ে যাব পৃথিবী থেকে, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। অনেক জায়গায় খোঁজখবর লাগানো হয়, কেউ আসতেই চায় না। তবে মেক্সিকোর একজন তান্ত্রিক, উনি আসতে রাজি হয়েছিলেন। উনি পাহাড়ে সাধনা করতেন। উনি খবর পাওয়ার পর উনি আসেন, তবে আসতে সময় লেগেছিল। মেক্সিকো থেকে ভেনেজুয়েলাতে আসবেন, সময় তো লাগবেই। তবে ওই তান্ত্রিক অদ্ভুত টাইপের মানুষ ছিলেন। ওনার সাথে 3টা কালো রঙের কুকুর ছিল, আর তার থলের মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল, লবণ ছিল, কাঠ ছিল, প্যালো সান্টো নামক এক ধরনের গাছের কাঠ নাকি তার কাছে ছিল, তারপরে ধূপকাঠি ছিল। এগুলো নাকি সব কিছু মিলিয়ে রিচুয়াল করলে এই ভয়ঙ্কর শক্তিকে ধরাশায়ী করা সম্ভব হবে, এটা উনি জানিয়েছিলেন। উনি এসে জানিয়েছিলেন এই যে এল সিলবুন, এটা খুবই ভয়ঙ্কর এক পিশাচ, আর
এই পিশাচটাকে তাড়ানোর উপায় হচ্ছে কুকুর। এই পিশাচটা নাকি কুকুর দেখে ভয় পায়। তাহলে ওই প্রথম তান্ত্রিকের কুকুর কেন পালিয়েছিল? আসলে কুকুর যেন তেন কুকুর হলে হবে না, এই কুকুরগুলো বিশেষ জাতের কুকুর হতে হয়। ওই কুকুরটা অনেক ভয়ঙ্কর হিংস্র হলেও সে বিশেষ জাতের কুকুর ছিল না, যার কারণে এলসিলবনকে দেখেই সে পালিয়ে গিয়েছে। তবে এই 3টা কুকুর, এই কুকুরগুলো বেশ শক্তিশালী এবং বিশেষ জাতের কুকুর। এগুলোকে দিয়ে নাকি এই শক্তিশালী পিশাচগুলোকে ধাওয়া করা যায়। আর এই পিশাচগুলো, বিশেষ করে এলসিলবন ধরনের পিশাচগুলো নাকি এই জাতের কুকুরের গর্জন সহ্য করতে পারে না। এরকম কিছু কথা বলে যে এই কুকুরের গর্জন, তারপরে আরও যে জিনিসগুলো নিয়ে এসেছে, এইগুলো নাকি এই এলসিলবনের শক্তিকে দুর্বল করে দিতে সক্ষম। রাতের বেলা ওই তান্ত্রিক উনি রিচুয়াল শুরু করেছেন। উনি লাল রঙের বৃত্ত এঁকেছেন আর 3টা কুকুরকে 3 পাশে দাঁড় করিয়েছেন। এরপর উনি ওই বৃত্তের মধ্যে ধোঁয়া জ্বালানো শুরু করেছেন। তবে এই তান্ত্রিকের উদ্দেশ্য ছিল ওই একটাই, আগের তান্ত্রিকের মতো, যে একটি কুয়ার মধ্যে বন্দি করতে হবে এলসিলবনকে। এটা নাকি বহু পুরনো একটা পদ্ধতি। এই ধরনের শক্তিশালী জিনগুলোকে বা পিশাচগুলোকে অনেকেই বিভিন্ন জায়গায় আত্মা বলে থাকে। এগুলোকে নাকি কুয়ার মধ্যে বন্দি করলে অনেক বেশি সময় ধরে বন্দি করে রাখা যায়। তো ওই অনুযায়ী উনিও এই একই কাজ শুরু করেছিলেন। উনি তো কাজ শুরু করেছেন, রিচুয়াল শুরু করেছেন, হঠাৎ করে মাটি থরথর করে মনে হচ্ছে কেঁপে উঠেছে, মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়েছে। বাঁশির আওয়াজ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, এমন তীব্র হয়েছে যে কিছু মানুষের কানের পর্দা ফেটে গিয়ে রক্ত পড়তে থাকে। এমন ভয়ঙ্কর একটা পরিবেশ চারদিকে বিরাজ করতে থাকে। ওই সময় তান্ত্রিক চিৎকার করে বলে ওঠে, আয় আয় আয়, আমি তো তোর জন্যই আসছি, আয়। তখন কোত্থেকে যেন হঠাৎ করেই এলসিলবন আত্মপ্রকাশ করে। চামড়াহীন কঙ্কালসার শরীর, চোখ নেই, কিন্তু তার বাঁশিতে প্রাণ আছে। পিঠে একটি বস্তা, সেই বস্তা থেকে হাড়গোড় বেরিয়ে আসছে, পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। 3টা কুকুর যখনই এলসিলবনকে দেখেছে, তারা নাকি এলসিলবনের দিকে তেড়ে গিয়েছে হুঙ্কার করতে করতে। আর এইটা যখন হয়েছে, এলসিলবন পালানোর পথ আর খুঁজে পাচ্ছিল না। 3টা কুকুর 3 দিক থেকে ঘিরে ধরে আস্তে আস্তে কুয়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল এলসিলবনকে। একটা পর্যায়ে এলসিলবন কুয়ার মধ্যে পড়ে যায়, বাঁশির আওয়াজ থেমে যায়। এরপর তান্ত্রিক আরও কিছু রিচুয়াল করে ওই কুয়ার মুখ বন্ধ করে দেন। তান্ত্রিক গ্রামবাসীকে বলেন, এলসিলবন কিন্তু মারা যায় নাই, তাকে আটকে রাখা হয়েছে, তবে কোনো একটা সময় আবার বেরিয়ে আসতে পারে। কখনো যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। যখন মন্ত্র পড়ে এলসিলবনকে বন্ধ করা হচ্ছিল, তখন নাকি স্থানীয় ভাষাই বারবার শোনা যাচ্ছিল, আমি ফিরে আসব, আমি ফিরে আসব, আমি ফিরে আসব। এরপর ওই কুয়াটা আস্তে আস্তে গায়েব হয়ে গিয়েছে। হয়তোবা গায়েব হয়ে গেছে বলতে কুয়াটা দেবে গিয়েছে, উপরে মাটি পড়ে গেছে। কুয়াটা এখন কোথায় আছে এটা নির্দিষ্ট করে জানাটা নাকি মুশকিল হয়ে যায়। হতে পারে কোনো একটা সময় ওখানে কোনো একটা অবকাঠামো তৈরি হবে, এরপর মাটির নিচে থাকা সেই কুয়াটা ভেঙে যাবে, বেরিয়ে আসবে অনেক দিন আটকে থাকা সেই এলসিলবন। প্রিয় লিসেনার্স, এলসিলবন এই বিষয়টা ভেনিজুয়েলার লোকজন তারা তাদের সংস্কৃতিতে, তাদের বিশ্বাস অনুযায়ী তারা এই জিনিসগুলো মানুষকে বলে থাকেন, ছড়িয়ে থাকেন। আর আমরা জানি যে কোনো মানুষ মারা গেলে ফেরত আসতে পারে না। তবে যেই প্রক্রিয়াতে হুয়ান বা সান্টিয়াগো, যেই নামটা আমরা বলি না কেন, তাকে আটক করা হয়েছিল, মূলত এই ধরনের ব্ল্যাক ম্যাজিকগুলো মিশরে হয়ে থাকে। এই ধরনের ব্ল্যাক ম্যাজিক করা হলে সেখানে ভয়ঙ্কর কোনো একটা পিশাচ বা পিশাচিনী বন্দী হয়ে যায়। মূলত তারাই এই কাজগুলো করে থাকে। এলসিলবনের ক্ষেত্রে হয়তোবা সেটাই হয়েছিল। আরও একটি বিষয়, এলসিলবন বা বাঁশিওয়ালা সে সেই সমস্ত মানুষদেরকে হত্যা করত, বিশেষ করে যারা পরিবারের প্রতি উদাসীন। এমনও হতে পারে যে কিছু মানুষ বা কোনো একজন মানুষ এলসিলবন সেজে
কিছু মানুষকে শাস্তি দিয়েছে, সেটা যদি আমরা মেনেও নেই, কিন্তু তান্ত্রিকের সাথে ঘটে যাওয়া যে ঘটনা, তারপরে ফাইনালি তান্ত্রিক 3টি কুকুর নিয়ে এল সিলবনকে বন্দি করলো, সেই ঘটনা, সব কিছুই ভয়ঙ্কর এবং রহস্যময় বটে। এই রহস্যের সমাধান কিন্তু আজও হয়নি, যার কারণে এটি একটি লেজেন্ড হিসাবেই ছড়িয়ে গিয়েছে। প্রিয় লিসেনার্স, সান্টিয়াগো বা হুয়ান, যে নামটি তার হোক, তার পরিবারের সাথে, তার মায়ের সাথে যা ঘটেছে এটা মোটেও কাম্য নয়। এরকম ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু অনেক জায়গায় হচ্ছে। অনেকে প্রতিবাদ করতে পারে না, অনেকে নীরবে নিভৃতে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতেই নিজেকে শেষ করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাআলা এই ধরনের সমস্যা থেকে আমাদেরকে বিরত রাখুন। প্রিয় লিসেনার্স, আমরা যে লেজেন্ডগুলো বলেছি, বিশেষ করে এল সিলবনের, এটা কিন্তু ভেনিজুয়েলাতে প্রচলিত একটি ঘটনা। আমাদের ধর্মীয় বিশ্বাস বা আমাদের লোকাল যে বিশ্বাসগুলো, সেগুলোর সাথে এগুলো মিলবে না, এটাই স্বাভাবিক। সেখানকার লোকজন এটা বিশ্বাস করে। অনুরোধ করব আপনারা তাদের দৃষ্টিকোণ থেকে দেখবেন, এটা আমাদের ধর্মীয় বিশ্বাসের সাথে এটা যাবে না, এটাই বাস্তবতা। তবে শেষ দিকে যে কথাটি বলেছিলাম যে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে এরকম ব্যাপারগুলো কিন্তু শুরু করা যায়, এটাও কিন্তু আমরা বিভিন্ন ঘটনায় দেখেছি বা শুনেছি, এরকম যেই ব্যাপারগুলো হয় আর কি। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও ঘটনা পাঠাবেন লিখে বা রেকর্ড করে, আর লিখে বা রেকর্ড করে পাঠাবেন afnandaharwalbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRWORLDBD afnandaharwalbd@gmail.com। স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। প্রিয় লিসেনার্স, ঘটনা কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আছে আমাদের ফেসবুক পেজের গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আজকের এপিসোড থেকে বিদায় নিব। ধন্যবাদ জানাচ্ছি হৃদয় ভাইকে, আপনি কষ্ট করে ঘটনা পাঠিয়েছেন। আশা করছি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা পাবো ইনশাল্লাহ। আর যারা ধৈর্য ধরে ঘটনা